নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো মর্জি মতো বাস ভাড়া নেওয়ার পরিকল্পনা বাস মালিকদের। এবার যাত্রা ভাড়ার পাশাপাশি বাড়ছে ডিজেলের দাম। বেশ কয়েক মাস ধরে চলছে বাস মালিকদের তরফে ভাড়া বৃদ্ধির দাবি। এদিকে বাস মালিক সংগঠনের সঙ্গে একাধিকবার রাজ্য সরকার বৈঠক করলেও কোনো রকম সুরাহা মেলেনি। ডিজেলের দাম অস্বাভাবিক বাড়ছে, তার জেরেই বাস মালিক সংগঠনের ভাড়া বৃদ্ধির না হওয়ায় আশায় এবার যাত্রীদের কাছ থেকে অনুদান হিসেবে বাড়তি বাস ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠন। ইতিমধ্যে বিভিন্ন রুটের বাসগুলোতে পোস্টার মারা হয়েছে। প্রায় 30টি রুটের বাসে এই পোস্টার লাগানো হয়েছে। 223, 227, 45, 79B, 91 উল্লেখ আরো অনেক বাসেই এই পোস্টার। আনলক পর্ব থেকেই যদিও বাস চালু হলো, তো বাসের ভাড়া কিলোমিটার প্রতি বাড়তে থাকে। এরপর পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দামের জেরে ভাড়া বাড়ানোর দাবি জানায়। চলতি মাস থেকেই বাসের ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে বাড়তি। এক জায়গা থেকে বাসগুলো যাত্রীদের কাছ থেকে যেভাবে খুশি ভাড়া নিচ্ছে। তবে ডিজেলের দাম বাড়ায় এবার অনুদান হিসেবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার পরিকল্পনা বাস মালিকদের। কিলোমিটার প্রতি ভাড়া বাড়িয়ে 10 টাকা, 12 টাকা, 14 টাকা। বাসে লাগানো পোস্টারের উপর ভিত্তি করেই এখন থেকে বাড়তি ভাড়া নেবে যাত্রীদের কাছ থেকেই। বেসরকারি বাস মালিক সংগঠন বারবার রাজ্য সরকারকে জানিয়েও কোনো সুরাহা পাচ্ছে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো আপন মর্জি মতো বাস ভাড়া নেওয়ার পরিকল্পনা বাস মালিকদের। পরবর্তী খবর, পেট্রোল ডিজেল 8.5 টাকা সস্তা হতে পারে। পেট্রোল এবং ডিজেলের লাগাতার দাম বাড়ার সমস্যায় পড়েছে প্রতিটি ক্ষেত্রেই। তবে শীঘ্রই স্বস্তির খবর আসতে পারে। বিশ্লেষকরা সেই সম্ভাবনা প্রকাশ করেছেন। তারা বলেছেন সরকার পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে 8.5 টাকা পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে সরকার শুল্ক বাবদ এই আয় কমালেও তা রাজস্বকে প্রভাবিত করবে না। অর্থাৎ এমন পন্থা অবলম্বন করেই সরকার সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে। গত 9 মাস ধরে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধির পরে বর্তমানে সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এই ইস্যুতে সরকার শুধু বিরোধী দলের নিশানা নয়, সাধারণ মানুষও সমালোচনা করছেন এবং জ্বালানি তেলের দাম কমানোর প্রত্যাশা করছেন। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিআইসিআই সিকিউরিটিজ একটি নোটে অনুমান করেছে যে পেট্রোলিয়াম থেকে সরকারের অনুমানিত আয় 3.2 লক্ষ কোটি টাকা। 2001 থেকে 2022 অর্থ বছরের বাজেট অনুযায়ী সরকার যদি জ্বালানির উপর কর না কমায় তাহলে সেই জায়গায় 4.35 লক্ষ কোটি টাকা আয় করতে পারে। এমন পরিস্থিতিতে 2021 সালের 1 এপ্রিল বা তার আগে যদি আবগারি শুল্ক প্রতি লিটারে 8.5 টাকা কমিয়ে দেওয়া হয় তবে সরকারের বাজেটের অনুমান পূরণ করা যেতে পারে। অর্থাৎ এ ধরনের পদক্ষেপ নিলে সরকারের রাজস্ব ক্ষতি হবে না। শুল্ক শুধুই বেড়েছে কিন্তু হ্রাস করা হয়নি। আইসিআইসিআই সিকিউরিটিজ বলেছে অপরিশোধিত তেলের বাজার ফিরে এলেও সরকার আবগারি শুল্ক কমেনি। সরকার যদি অনুমানের নিচে শুল্ক অর্থাৎ লিটারে 8.5 টাকা করে কমিয়ে দেয় তবে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাবের থেকেও রাজস্ব আয় উপরে থাকবে। উল্লেখ্য, পেট্রোলের খুচরো মূল্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের করের অংশ রয়েছে প্রায় 60% আর ডিজেলের খুচরো মূল্যে যা 54%। পরবর্তী বড় খবর, নানা করে জিতেন্দ্রের মতো কি পাল্টি খাবেন শতাব্দী রায়ও? এবার কি আবারও বেসুর হতে চলেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়? জিতেন্দ্র তিওয়ারি পর কি এবার গৃহ শিবিরে নাম লিখাতে চাইছেন শতাব্দী রায়ও? প্রশ্ন কিন্তু উঠছেই। গুঞ্জন শোনা যাচ্ছে 7 মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের এক তারকা সাংসদ। সেদিন তিনি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলেও শুরু হয়েছে জল্পনা। তিনি আর কেউ নন, তিনি হলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আমরা যদি মাত্র কয়েকটা দিন পেছনে তাকাই দেখতে পাবো কদিন আগে শাসক দল ছাড়ার প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বীরভূমের এই সাংসদ। এমনকি তিনি দিল্লি যাবেন, অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন বলেও শোনা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এরপরই তার মান অভিমান ভাঙাতে আগমন ঘটে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। এরপর সকলেই জানি যে কুণাল ঘোষের মধ্যস্থতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন শতাব্দী রায়। এই বৈঠকের পরই দিল্লি যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন শতাব্দী রায়। বৈঠকের পর চওড়া হাসি দিয়ে বেরিয়ে শতাব্দী রায় জানিয়ে দেন তার ক্ষোভ প্রশমিত হয়েছে। এরপর দলে থাকার বার্তা দিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও ভোলেননি তিনি। আর তারপরেই দেখা যায় তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেয়ে যান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কার্যত দলের তরফ থেকে এই পুরস্কার পেয়ে কিছুদিন জল্পনা থেকে দূরে ছিলেন শতাব্দী রায়। এবার আবারও রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আগামী 7 মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন তিনি। সেদিন গেরুয়া শিবিরে তিনি যোগ দিতে পারেন বলেও শুরু হয়েছে জল্পনা। এর আগে পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে নিয়েও শুরু হয়েছিল জল্পনা। গেরুয়া শিবিরে যেতে গিয়েও তৃণমূলে ফিরে এসে বিধানসভা নির্বাচনে
তৃণমূলের জয়েরও দাবি করেন তিনি। এরপর আচমকাই তাকে দেখা যায় ভারতীয় জনতা পার্টির বৈদ্যবাটির সভায় দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। এবার আবার শতাব্দী রায়কে নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে সত্যিই গেরুয়া শিবিরে শতাব্দী রায় নাম লেখাচ্ছেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল থেকে লিক কয়েক লাখ লোকের করোনা পরীক্ষার রিপোর্ট। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি পোর্টাল থেকে লিক কয়েক লাখ লোকের করোনা রোগীর পরীক্ষার রিপোর্ট। এক সাইবার সিকিউরিটি গবেষক দাবি করেছেন বড়সড় নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি পোর্টালে থাকার কারণে এই ঘটনা বলে দাবি করেছেন তিনি। সাইবার সিকিউরিটি গবেষক সৌরজিৎ মজুমদার টেকক্রাঞ্চকে বলেছেন এই ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গ সরকারের করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রমের অংশ। কোভিড-19 পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে যাওয়ার পরেই সরকার রোগীর কাছে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজে থাকে একটি লিঙ্ক, যাতে ক্লিক করলেই একটি ওয়েবসাইটে গিয়ে দেখা যায় করোনা পরীক্ষার রিপোর্ট। ফাঁস হয়ে যায় ল্যাব রিপোর্টগুলির মধ্যে রোগীর নাম, লিঙ্গ, বয়স, ডাক, ঠিকানা, পরীক্ষার ফলাফল। সাইবার সিকিউরিটি গবেষকের আশঙ্কা একজন হ্যাকার এই ডেটা অ্যাক্সেস করতে পারে। তিনি বলেন, অন্য কেউ যদি আমার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস পান তবে এটি গোপনীয়তা লঙ্ঘন। তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও সাইবার সিকিউরিটি গবেষকের দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি। সৌরজিৎ মজুমদার ইতিমধ্যেই বিষয়টি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কাছে জানিয়েছেন, যারা এই সমস্যাটির বিষয়টি স্বীকার করেছেন। জানা যাচ্ছে ডেটা লিক হওয়ার পর ওয়েবসাইটটি অফলাইন হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকার 8.5 মিলিয়নের বেশি করোনা ভাইরাস টেস্ট করেছিল। পরবর্তী অনেক বড় খবর, রাজ্য রাজনীতি তোলপাড় করা খবর। হেভিওয়েট অভিনেতার বিজেপি যোগের জল্পনা, ব্যাপক চাপে তৃণমূল। কিছুদিন আগেই তার বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু এবার বান্ধবীর উল্টো পথেই হাঁটতে চলেছেন বিশিষ্ট অভিনেতা বনি সেনগুপ্ত। সূত্রের খবর, খুব দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন হেভিওয়েট এই অভিনেতা। জানা গেছে সম্প্রতি টলিউডের দ্বিতীয় সারির অভিনেতা হিসেবে পরিচিত সোহেল দত্ত গেরুয়া শিবিরে যোগ দেন। আর সেই সোহেল দত্তের সঙ্গেই বনি সেনগুপ্তের ছবি প্রকাশে চলে আসে। আর তারপর থেকেই সে বনি সেনগুপ্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে পারেন বলে গুঞ্জন ক্রমশ তীব্রতর হতে শুরু করে। বলা বাহুল্য, বর্তমানে টলিউডের দখল কার দিকে থাকবে তা নিয়ে তৃণমূল বনাম বিজেপির প্রতিযোগিতা চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত একের পর এক অভিনেতা অভিনেত্রীদের কখনো তৃণমূল আবার কখনো বা বিজেপিতে যোগ দিতে দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে বনি সেনগুপ্তের মতো হেভিওয়েট অভিনেতা যদি বিজেপিতে যোগ দেন তাহলে তা বিজেপির কাছে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। তাই এমত অবস্থায় গোটা বিষয়টি নিয়ে জল্পনা চরমে উঠতে শুরু করেছে। বিশ্লেষকরা বলেছেন, বিজেপি বা তৃণমূল তাদের প্রার্থী তালিকায় বড় চমক দিতে পারে। এই ক্ষেত্রে টলিউডের সুপারস্টারদের মধ্যে অনেকেই গেরুয়া শিবিরে নাম লিখেছেন। তাই তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে আরও অনেক হেভিওয়েট বিজেপিতে যোগ দিতে পারেন। স্বভাবতই এই পরিস্থিতিতে বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দিতে পারেন এবং তাকে গেরুয়া শিবিরের পক্ষ প্রার্থী করা হতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে হেভিওয়েট এই অভিনেতা পদ্ম শিবিরে আদৌ নাম লেখান কিনা সেদিকে নজর থাকবে সকলের। পরবর্তী খবর, অনুগ্রহ করে শুনবেন, 5 গুণ বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম। রেল যাত্রীদের জন্য বড় খবর। মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নের বেশ কিছু স্টেশনে বাড়ানো হলো প্ল্যাটফর্ম টিকিটের দাম। সিআরপির সংযোগ আধিকারিক অর্থাৎ পিআর ডিপার্টমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদার ও লোকমান্য তিলক টার্মিনাসে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়িয়ে করা হলো 50 টাকা। আগে এই টিকিটের ভাড়া ছিল মাত্র 10 টাকা। সেন্ট্রাল রেলের তরফে প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, করোনার সময় প্রচন্ড গরমে প্ল্যাটফর্মে ভিড় কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 মার্চ থেকে নতুন দাম অনুযায়ী টিকিট কাটতে হচ্ছে। এই নিয়ম চলবে 15 জুন অবধি। অন্যদিকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মুম্বাইয়ে প্রতিদিনকার করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, ফলে তার দিকে নজর রয়েছে কর্তৃপক্ষের। উল্লেখ্য, করোনার জেরে দেশের আর সব শহরের মতোই মুম্বাইতেও বন্ধ ছিল লোকাল ট্রেন। প্রায় 320 দিন বন্ধ থাকার পর গত মাসে অর্থাৎ 1 ফেব্রুয়ারি মুম্বাইয়ের লাইফ লাইন অর্থাৎ লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। এখন গড় হিসেবে প্রতিদিন প্রায় 3 লক্ষ মানুষ লোকাল রেল নেটওয়ার্ক ব্যবহার করছেন। সম্প্রতি কিছুদিন আগেই নিঃশব্দে বেড়েছিল দূরপাল্লা ট্রেনের ভাড়া। স্বল্প দূরত্বের ট্রেনের ক্ষেত্রেও 3% ভাড়া বাড়ানো হবে বলে বলা হয়েছিল। এই ক্ষেত্রে রেলের তরফে বলা হচ্ছে, এখনও যেহেতু করোনা বর্তমান ও কিছু রাজ্যে সংক্রমণ ফের বাড়ছে, তাই স্বল্প দূরত্বের ট্রেনের ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। রেলের দাবি, এই ভাড়া বৃদ্ধির ফলে বেশ কিছু মানুষ ট্রেন পরিষেবা এড়িয়ে চলবে, ফলে সংক্রমণের আশঙ্কা কমবে। যদিও অনেকের আশঙ্কা, এভাবে করোনা জুজু দেখিয়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম বা স্বল্প দূরত্বের ক্ষেত্রে টিকিটের দাম বৃদ্ধি হলেও পরবর্তীতে তা কতটা কমানো হবে তা নিয়ে সন্দেহ রয়েছে, ফলে চাপ বাড়ছে মধ্যবিত্তের। পরবর্তী বড় খবর, আবারও নতুন ঘোষণা, 15 মের মধ্যে নতুন প্রাইভেসি পলিসি স্বীকার না করলে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। দেশ জুড়ে বিতর্কের মাঝেও নিজেদের অবস্থান থেকে পিছু হটল না হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে কোম্পানির শর্ত মেনে নিতেই হবে, অন্যথায় যারা এই শর্ত মানবেন না আগামী 15 মের পর থেকে তাদের হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। গত বছরের শেষে নিজেদের প্রাইভেসি পলিসিতে বদল আনে হোয়াটসঅ্যাপ। গত 8 ফেব্রুয়ারির মধ্যে নতুন সেই প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করতে বলে এই সংস্থা। যদিও নতুন এই পলিসি নিয়ে বিতর্কের জেরে সাময়িকভাবে পিছু
ঘটে হোয়াটসঅ্যাপ। নতুন এই প্রাইভেসি পলিসি অনুসারে সংস্থা জানিয়েছিল তারা কোনো ব্যবহারকারী তথ্য আদান প্রদান সংরক্ষণ করতে পারে এবং ব্যবহারকারীর গতিবিধি সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারে। নতুন এই পলিসি ভারত সহ কিছু নির্দিষ্ট দেশের জন্যই করা হয়, যদিও ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশের ক্ষেত্রে এই ধরনের কোনো নির্দেশনা আনা হয়নি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের FAQ পেজে জানিয়েছেন যারা এই নতুন প্রাইভেসি পলিসি মানতে রাজি হবেন না তাদের হোয়াটসঅ্যাপ আগামী 15 মের পর বন্ধ হয়ে যাবে। এরপর থেকে তারা শুধু কল রিসিভ করতে পারবেন এবং নোটিফিকেশন পাবেন, কিন্তু কোনো মেসেজ পাঠাতে পারবেন না বা কোনো মেসেজ পড়তে পারবেন না। একটা নির্দিষ্ট দিনের পর এই ধরনের ব্যবহারকারীদের সমস্ত রকমের ডেটা বরাবরের জন্য মুছে দেওয়া হবে। কোনো ব্যবহারকারী মনে করলে 15 মের আগে তাদের চ্যাট হিস্ট্রি অন্য জায়গায় সরিয়ে দিতে পারেন। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, আপনি কি করোনা টিকা নিয়েছেন? আর যদি নাও নিয়ে থাকেন, পরবর্তীতে টিকা নেওয়ার পর কি কি করবেন জেনে রাখুন। যেই জিনিসগুলি মেনে চললে টিকা নেওয়ার পর আপনি একেবারে সুস্থ থাকবেন সেগুলি একবার জেনে নিন। আর এখন থেকে নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কারণ নানা রকম প্রশ্ন জাগছে বিশেষত টিকার পার্শ্ব প্রতিক্রিয়াকে ঘিরে। তাই এই বিষয়গুলো মেনে চলুন। প্রথমত, রোজ আপনাকে 2.5 লিটার জল পান করতেই হবে। সেই ক্ষেত্রে ইচ্ছে হলে আপনি ফলের রসও খেতে পারেন জলের চাহিদা মেটাতে। দ্বিতীয়ত, রোজ সকালবেলা উঠে গায়ে একটু রোদ লাগান, এতে ভালো হবে। তৃতীয়ত, রোজ ঘুম থেকে উঠে শরীরচর্চা করুন, ছাদে বা মাঠে গিয়ে যাতে সূর্যের হালকা তাপটা শরীরে লাগাতে পারেন, এতে শরীর ও মন সারাদিন চমচমে থাকবে। চতুর্থত, প্রতিদিন পালা করে হাঁটাহাঁটি করতেই হবে, তবে রোজ কাজের ফাঁকেই নিজের জন্য সময় নিজেকে বের করতে হবে। রোজ কম করে 30 মিনিটের মতো করুন মর্নিং এবং ইভিনিং ওয়াক। পঞ্চমত, রোজ ঘুম যেন পর্যাপ্ত হয়, রাত্রিবেলা কম করে 8 ঘন্টা ঘুমের দরকার। ষষ্ঠমত, মাস্ক অবশ্যই পরবেন যে কোনো কাজে বাইরে বেরোলেই। সপ্তমত, প্রতি মরশুমের ফল ও শাকসবজি খান। অষ্টমত, বাইরে বেরোলেই সেই জামাকাপড় বাড়ি এসে পরিষ্কার করে কাচবেন। নবমত, ডায়াবেটিস রোগের শিকার তারা টিকা নেওয়ার পর অবশ্যই মেনে চলবেন ডাক্তারের পরামর্শ। এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন।